নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরর এপিসোডে। তোমাদের সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। তো বন্ধুরা, আজকের এই এপিসোডে তোমরা শুনতে চলেছ একটি মাত্র ঘটনা, তবে এই একটি ঘটনাই বেশ জমজমাট এবং বেশ বড় একটি ঘটনা। আজকের এই ঘটনাটিকে শুরু করবার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে সামনেই দীপাবলি এবং আমার কাছে কিন্তু ভালো ঘটনা প্রায় শেষ। মানে এক কথায় আমার কাছে কিন্তু তেমন কোনো ভালো ঘটনা নেই তোমাদেরকে শোনানোর মতো। তাই তোমাদের প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করছি যে তোমাদের জীবনে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা তোমাদের মতোই অন্য আরেকজনের জীবনে যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে এবং সেটা যদি তোমরা শুনে থাকো, সেই ঘটনা তোমরা আমাকে লিখে পাঠাতে পারো ojanasotto15@gmail.com এই জিমেল আইডিতে। এছাড়াও ডেসক্রিপশন বক্সটাকে ওপেন করলে তোমরা সেখানে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাবে। সেই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে ঘটনা লিখে পাঠাতে পারো। তো আশা করছি তোমরা প্রত্যেকে এই রিকোয়েস্টটা রাখবে। তোমরা যদি ঘটনা পাঠাও তাহলে ভালো ভালো ঘটনা আমি পরিবারকে উপহার দিতে পারবো। এইটুকুই বলার ছিল। আজকের এপিসোডের ঘটনাটা বিষয়ে আমি বেশি কিছু বলবো না, যেহেতু একটা ঘটনা। তাই তোমরা প্রত্যেকে মন দিয়ে একদম শেষ অবধি শোনো এবং এক্সপিরিয়েন্স করো এই পুরো ঘটনাটা, এবং আমাকে কমেন্ট করে কিন্তু শেষে অবশ্যই জানিও যে ঘটনাটা তোমাদের কেমন লেগেছে। তো যাই হোক, তোমরা প্রত্যেকে চট করে কানে হেডফোনটা লাগিয়ে নাও, লাইক করো আজকের এপিসোডটিকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগছে। তো শুরু করছি আজকের ঘটনা। ঘটনা যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নামটি জানাতে ইচ্ছুক নন। মানে তিনি তার নামটি আমাকে জানিয়েছেন, তবে তিনি সবার সামনে নামটি জানাতে ইচ্ছুক নন। তবে তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পাঠ করে শোনাচ্ছি। হ্যালো রাজর্ষিদা, কেমন আছো? আশা করছি তুমি অনেক ভালো আছো। রাজর্ষিদা, তোমার কাছে একটা অনুরোধ। আমি যেই নামটা এখানে আমার উল্লেখ করেছি, আমার নামটা প্লিজ তুমি তোমার চ্যানেলে শুনিও না। শুধু আমার ঘটনাটা যদি তোমার ভালো লাগে তাহলে কিন্তু ঘটনাটিকে তুলে ধরো। আশা করছি তোমার চ্যানেলের প্রত্যেকটা শ্রোতা বন্ধুরা আমার এই ঘটনাটাকে গ্রহণ করবে। বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি ময়মনসিংহের ছেলে হলেও বাবার চাকরির সুবাদে 15 বছর সিলেটে ছিলাম। মা বলেন আমি যখন 3 মাসের শিশু তখন নাকি তারা সিলেটে আসেন। বাবা চাকরি করতেন সিলেটের MAG ওসমানী মেডিকেল কলেজে, আর আমরা থাকতাম সিলেট নগরীর বাগবাড়ি নামক এলাকায়। গল্পটা 2020 সালের, আর তারিখটা 26শে অক্টোবর। সেই দিন ছিল আমার বন্ধু তানজিমের জন্মদিন। সন্ধ্যার দিকে একটা ছোট আয়োজন করা হয় তার বাসায়। সেই দিন আমরা সব বন্ধু বান্ধবরা মিলে অনেক মজা করি। আমার স্মৃতিতে দিনটি আজীবন গেঁথে থাকবে, কারণ সেই সুন্দর দিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমি কখনোই ভুলতে পারবো না। রাত যখন 10টা বাজে, আমি আর তানজিম জন্মদিনের অনুষ্ঠানের পর বাইক নিয়ে চিরচেনা শহরে ঘুরতে বেরোই। অনেকক্ষণ ঘোরাঘুরির পর চৌহাট্টা নামক একটি জায়গার দিকে আমরা অগ্রসর হই। আর ঠিক তখনই বাইকের যান্ত্রিক ত্রুটির জন্য আমরা অ্যাক্সিডেন্ট করি। যদিও দুজনের মধ্যে কারোর কোনো রক্তক্ষরণ হয়নি, তবুও তানজিম মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় সে জ্ঞান হারায়। এ দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, কারণ রাত তখন প্রায় 12টার কাছাকাছি। আর এত রাতে এই রাস্তায় আমরা ছাড়া আমি আর কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমি কি করব বুঝতে পারছিলাম না। ভাবছিলাম তানজিমের বাবাকে কি একটা ফোন করব। এমন সময় হঠাৎ করেই আমাদের কাছে একজন লোক দৌড়ে দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে এখানে? আমি তখন বলে উঠি, আরে দেখেন না ভাই, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে।
এ বাবা, তা ও তোমার কে হয়? ও আমার বন্ধু। ও, তা তুমি কি ওর সঙ্গেই ছিলে? আগে হ্যাঁ, আমরা একসাথেই ছিলাম। এই কথা বলতেই লোকটা আমাকে সন্দেহভাজন চোখে দেখতে থাকে। তারপর বলেন তানজিমকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর আমরা দুইজনই তানজিমকে হাসপাতালে নিয়ে আসি। ওকে ভর্তি করার পর আমি তার আব্বুকে কল দিই। তিনি কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে চলে আসেন। ডাক্তার তানজিমের কয়েকটি পরীক্ষা করেন আর বলেন রিপোর্টের জন্য অপেক্ষা করতে। কিছুক্ষণ পর রিপোর্ট এলো আর তাতে লেখা যে মাথার করটিকায় হালকা ফাটল ধরেছে। তাকে 2 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত তখন 1:43। তানজিমের আব্বু আর আমি বাইরে বসে আছি। তিনি জিজ্ঞাসা করলেন যে কিভাবে কি হলো। আমি ওনাকে বিস্তারিত সব বললাম। তারপর উনিও আমার দিকে কেমন যেন তাকালেন। তারপর জিজ্ঞেস করলেন যে এত বড় ঘটনা ঘটে গেছে, তবে আমার কেন কিছু হলো না? আসলেই তো এতক্ষণ তো আমি খেয়ালই করিনি যে আমার শরীর পুরো অক্ষত অবস্থায় রয়েছে। ব্যাপারটা আমিও বুঝতে পারছিলাম না। এর জন্যই তো সেই লোকটা আমাকে এইভাবে দেখেছিল। অনেকেই হয়তো বলবে যে আমার ভাগ্য ভালো ছিল, তাই কিছুই হয়নি। কিন্তু আসলে আমি যদি সেই দিন আহত হতাম তাহলে হয়তো এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটতো না। রাত তখন 1:57 বাজে। আমি হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনে দাঁড়িয়েছিলাম। এত রাতে কি করব বুঝতে পারছিলাম না। আগেই বাসায় ফোন দিয়ে বলেছিলাম যে আজকে তানজিমের বাসায় থাকব। আব্বুর ভয় আমি সত্যি কথাটা বলিনি যে আমরা অ্যাক্সিডেন্ট করেছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কিছুই ভালো লাগছিল না, তাই হাসপাতালের আশেপাশে হেঁটে বেড়াচ্ছিলাম। হাঁটতে হাঁটতেই আমি একসময় একটা নির্জন জায়গায় এসে পড়ি। খোলা জায়গা, একটা পুরনো একতলা ছাদ বিশিষ্ট ভবন, আর ভবনের প্রবেশপথে বড় করে লেখা লাশ কাটা ঘর। লেখাটা পড়তেই আমি থমকে গেলাম। মনে মনে বললাম, এ কোথায় আসলাম আমি? চারিদিকে কেউ নেই, কেমন থমথমে পরিবেশ। আমি ভয় পেতে শুরু করি। হঠাৎ মনে হলো আমার দিকে যেন কেউ আসছে। আমি ভয়ে কি করব বুঝতে পারছিলাম না। তারপর চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেলাম পুরুষ মানুষের মতো কেউ একজন যেন হেঁটে হেঁটে আমার কাছে আসছে। কাছে আসতেই দেখলাম সেই হাসপাতালের নাইট গার্ড। আমাকে দেখে একটা ধমক দিয়ে তিনি বললেন, এই এত রাতে এখানে কি? কাকু, আসলে এমনি এই চারিপাশটা ঘুরে দেখছিলাম আর কি। এখানে অন্য কোনো কিছুর জন্য আমি আসিনি। এরপর তিনি আমাকে বললেন, এখানে যেন আমি আর কখনোই রাতে না আসি। আমি ফিরে গেলাম। তানজিমের ওয়ার্ডের কাছে আসার পর তানজিমের বাবা আমাকে বললেন, বাবা, আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে। তুমি এক কাজ করো, তুমি বাসায় চলে যাও। আসলেই আজকে আমার উপর দিয়ে অনেক ধকল গেছে, শরীরটাও আমার ভালো লাগছে না। তাই বললাম, ঠিক আছে আঙ্কেল, আমি বাসায় চলে যাচ্ছি। এই বলে আমি আঙ্কেলের থেকে বিদায় নিয়ে বাইরে চলে এলাম। বাইক স্টার্ট দিয়ে বাসায় যাচ্ছিলাম। আমার বাসায় যাওয়ার সময় রাস্তার পাশে একটা পুরনো শ্মশান পড়ে, আর এত রাতে এইদিকে কেউই আসে না। রাত তখন 3:34।
আমি তখন শ্মশানের কাছাকাছি, আর হঠাৎ করে আমার বাইকের ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। আমি স্টার্ট নেওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হওয়ার পর ভাবছিলাম যে বাসার কাছাকাছিই তো এসে পড়েছি, আর বাইক যেহেতু স্টার্ট নিচ্ছে না তাই বাইকটা ঠেলে ঠেলেই নিয়ে যাই। এরপর আমি বাইক ঠেলতে থাকি, আর এই কাজটি ছিল আমার অন্যতম একটি বড় ভুল। আমি যখন শ্মশানের গেটের সামনে এলাম, এসে দেখি গেটের সাথের ল্যাম্পপোস্টের নিচে এক মহিলা মাথা নিচু করে বসে রয়েছে। আমি মহিলাটিকে দেখে চলে যাচ্ছিলাম, হঠাৎ করেই তিনি আমাকে পেছন থেকে ডাক দিলেন। কণ্ঠটা এতটা শান্ত এবং ভয়ঙ্কর ছিল যে এখনো আমার শরীরে কাঁটা দিয়ে উঠছে। আমি পেছনে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই, এমনকি যেই মহিলাটিকে দেখেছিলাম আমি, সেও সেখানে নেই। আমি ভাবতে লাগলাম যে এই মাত্র কয়েক কদম পেছনেই তো তাকে ফেলে এলাম, এত দ্রুত সে কোথায় গেল? এই কথা মনে করে আমি সামনের দিকে হাঁটছিলাম। হঠাৎ করেই আবার সেই একই দৃশ্য আমার সামনে আসে। সেই গেট, সেই ল্যাম্পপোস্ট, আর সেই মহিলা সেই একই ভঙ্গিতে বসে থাকা। আমি এবার থতমত খেয়ে যাই। কি হচ্ছিল আমি না ঠিক বুঝতে পারছিলাম না। মনের ভেতরে কেমন যেন প্রচন্ড ভয় কাজ করছিল। সেই সময় হালকা শীত পড়েছে, তবুও আমি প্রচুর পরিমাণে ঘামছি। হঠাৎ করে দেখি মহিলাটা তার মুখ তুলে আমার দিকে তাকালো। আমি প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। কি ভয়ঙ্কর সেই চেহারা! অ্যাসিড পড়লে মুখের যেই অবস্থা হয় ঠিক তেমনই। মহিলাটি দাঁড়ালেন। বিস্মিত চোখে খেয়াল করলাম তার পায়ের পাতা দুটো কেমন উল্টো, মানে আঙ্গুলগুলোর পেছন দিকে, আর তার গোড়ালিটা সামনের দিকে। ধীর পায়ে সে আমার দিকে এগিয়ে আসছে। আমি দৌড়ানোর কথা ভুলে গেছিলাম। আমার চোখ আটকে গেল তার লাল ঘোলা চোখের দিকে। আমি অনুভব করতে পারছিলাম যে আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তারপর আর আমার কিছু মনে নেই। একদিন পর আমার জ্ঞান ফেরে। আমি আমার বাসায় শুয়ে আছি, হাতে স্যালাইন করা। পাশে আপু বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। আমাকে চোখ খুলতে দেখেই সে আম্মু আব্বুকে ডাক দেয় আর জানতে চায় কি হয়েছিল সেই রাতে। আমার যতদূর মনে ছিল আমি সব কথাই তাদেরকে বলি এবং জানতে পারি ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় নাকি এলাকার পরিচিত কয়েকজন লোক আমাকে রাস্তায় পড়ে থাকতে দেখে এবং আব্বুকে ফোন দেয়। তারপর আব্বু এসে আমাকে বাসায় নিয়ে যায়। এর 1 মাস পরেই আমরা নিজ শহর থেকে ময়মনসিংহে এসে পড়ি। সিলেটে থাকা সব স্মৃতি আমার মনে আজীবন গেঁথে থাকবে, বিশেষ করে সেই রাতের কথা। রাজর্ষিদা, এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার পাশাপাশি তোমার চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের অনেক ভালো লাগবে। আশা করছি ঘটনাটা তুমি পাঠ করে শোনাবে। ভালো থেকো, এগিয়ে চলো, আর যদি ভবিষ্যতে পসিবল হয় আরও ঘটনা তোমাকে লিখে পাঠাবো। ধন্যবাদ। সত্যি বেশ অসাধারণ একটি ঘটনা কিন্তু আমরা শুনে নিলাম আজকের এই এপিসোডে, এবং আপনাদের এই এপিসোডের ঘটনাটি কেমন লাগলো
অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কেমন ধরনের ঘটনা শুনতে চান সেই ঘটনাও আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কয়েক মাস আগে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, যেখানে আমি আপনাদের প্রত্যেককে ভোট করতে বলেছিলাম যে আপনারা কেমন ধরনের ঘটনা শুনতে বেশি ভালোবাসেন। তো আপনারা প্রত্যেকেই গ্রাম বাংলার ঘটনার উপরে বেশি ভোট দিয়েছিলেন আর কি, এবং মানে অর্থাৎ আপনাদের গ্রাম বাংলার ঘটনা বেশি ভালো লাগে। তো সেই দিকটা মাথায় রেখেই আমি বেশি বেশি করে আপনাদের সামনে গ্রাম বাংলার ঘটনাগুলোকেই তুলে ধরছি, যাতে আপনাদের ভালো লাগে। এইবার সবার তো টেস্ট সেম নয়, তাই না? বেশিরভাগ ভোট পড়েছিল গ্রাম বাংলার ঘটনায়। আবার অনেকেই আছেন যারা রেল লাইনের ঘটনা শুনতে চেয়েছেন, অনেকেই আছেন যারা অভিশপ্ত পুকুর বা এরকম রিলেটেড বা অভিশপ্ত বাড়ি, ভাড়া বাড়ি, এই ধরনের ঘটনা বেশি শুনতে চেয়েছেন। তো আমাকে তো সব দিকটা মেনেই চলতে হয়, তাই না? যেহেতু এই পরিবারে অনেক ধরনের মানুষেরাই আছেন, তো সেই অনুযায়ী প্রত্যেকটা এপিসোড আমাকে বানাতে হয়। কিন্তু এই মুহূর্তে ঘটনা কিন্তু মানে ঘটনার স্টক প্রায় কিন্তু আমার কাছে শেষ। তো তাই জন্য তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা কিন্তু অবশ্যই ঘটনা পাঠিও এবং এই পরিবারকে আরও এগিয়ে যেতে অনেকটা সাহায্য করো। যাই হোক, এবার আমরা চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন তন্ময় ফুড ব্লগস, আমাদের সঙ্গে রয়েছেন কল্পনা রাজবংশী, কমেন্ট করেছেন স্নেক ভিডিও ফান, আমাদের সঙ্গে রয়েছেন অমিতা ঠাকুর, কমেন্ট করেছেন সঞ্জু ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন বঙ্গন, কমেন্ট করেছেন চুমকি ঘোষ, অমরকার গুপ্ত, কমেন্ট করেছেন স্বপ্না মুখার্জি, স্বপ্না বজাল, কমেন্ট করেছেন জবা দেবী, আদি বামিন, শ্যামা অধিকারী, কমেন্ট করেছেন রিকা 4368, কমেন্ট করেছেন শুভজিৎ চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন জয় বাবা লোকনাথ, কমেন্ট করেছেন আকাশ রয়, কমেন্ট করেছেন সৌমিত্রা মুন্সি, আমাদের সঙ্গে রয়েছেন আকাশ মণ্ডল, গীতা গোস্বাম, সৌরভ ঘোষ, বিদাস এফএফ, এন নিপা, কমেন্ট করেছেন রাজদীপ রয়। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। তোমরা প্রত্যেকে এইভাবেই কমেন্ট করতে থাকো, আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকো, অ্যাক্টিভ থাকো এবং ভালোবাসা দিতে থাকো। তো দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।